This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার আসি বিস্তারিত খবরে। প্রথমে যে খবরে নজর রাখবো, আজই সুপ্রিম কোর্টে যাওয়ার সম্ভাবনা স্কুল সার্ভিস কমিশনের। যোগ্যদের হয়ে সওয়াল করবে স্কুল সার্ভিস কমিশন। 20 ডিসেম্বর এবং 5 জানুয়ারি হলফনামা দিয়ে আদালতকে যোগ্য অযোগ্যদের সংখ্যাতত্ত্ব দেওয়া হয়েছিল। দাবি এসএসসি সূত্রে, সেই হলফনামা নিয়েই সম্ভবত আজ সুপ্রিম কোর্টে যাবে স্কুল সার্ভিস কমিশন। আরো বিস্তারিত জানবো সহকর্মী সোমার কাছ থেকে। সোমা আমাদের সঙ্গে রয়েছেন। সোমা, আজই কি স্কুল সার্ভিস কমিশন ফাইনালি তাহলে সুপ্রিম কোর্টে যাচ্ছে এবং যোগ্য চাকরি প্রার্থী যারা সদ্য চাকরি হারিয়েছেন কিন্তু যোগ্য, তারা কি একটু সুরাহা পাবেন বলে মনে করছেন আজকে? হ্যাঁ, দেখো, এসএসসির তরফ থেকে যেটা জানানো হয়েছে যে আজ তারা উচ্চতর আদালতে যাচ্ছেন যারা যোগ্য শিক্ষক তাদের হয়ে সওয়াল করার জন্য। গতকালই কিন্তু এসএসসির তরফ থেকে সেটা জানানো হয়েছে এবং এই উচ্চ আদালতে যাওয়ার যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু তারা সেরে ফেলেছেন। এসএসসির তরফ থেকে যেটা দাবি করা হয়েছে যে গত 20 ডিসেম্বর এবং 5 জানুয়ারি তারা আদালতকে একটি হলফনামা দিয়েছিল, যে হলফনামায় তারা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিল যোগ্য এবং অযোগ্য যারা শিক্ষক অর্থাৎ সংখ্যা তথ্য দিয়ে কিন্তু তারা একটি হলফনামা পেশ করেছিল। এবং এসএসসি তরফ থেকে এটাও দাবি করা হচ্ছে যে সিবিআইয়ের আপত্তি ছিল বা অভিযোগ ছিল 5000 যারা শিক্ষক রয়েছে তাদের বিরুদ্ধে, তাহলে 19000 যারা যোগ্য শিক্ষক রয়েছে তাদের চাকরি কেন চলে গেল? এই সওয়াল তুলেই কিন্তু তারা উচ্চতর আদালতে যাচ্ছে এবং যারা যোগ্য শিক্ষক তারা কিন্তু মনে করছেন যে উচ্চতর আদালতের ওপর তারা আস্থা রাখছেন। তারা বলছেন তারা যোগ্য শিক্ষক, তাদের কাছে কিন্তু সমস্ত প্রমাণ রয়েছে। আজকে তার মানে সোমা, আজকে সকলের নজর থাকছে সুপ্রিম কোর্টে, কারণ শুধু স্কুল সার্ভিস কমিশন নয়, আরো একাধিক পক্ষ আজ একযোগে সুপ্রিম কোর্টে যাচ্ছে। এই নিয়ে দিলীপ ঘোষ কি বলেছেন, তার প্রতিক্রিয়া কি শুনবো। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, নির্বাচন কমিশন, গভর্নর করতে করতে ভোট পার হয়ে যাবে। মানুষ ভোট দিয়ে ওদেরকে পার্মানেন্ট বিদায় করে দেবে। মামা ভাগ্নে নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত মিডলম্যান চন্দন মণ্ডলের জন্য গত বছর রাতারাতি সংবাদ শিরোনামে চলে এসেছিল বাগদার এই গ্রাম। আদালতের নির্দেশে চাকরি গেছে সেই মামা ভাগ্নে গ্রামের 30 থেকে 35 জনের। জমি বেচে ধার করে চন্দনকে তারা টাকা দিয়েছিলেন বলে স্থানীয়দের দাবি। চাকরি খুইয়ে এখন পথে বসেছেন তারা। কিভাবে ধার শোধ করবেন তা ভেবেই ছুটেছে তাদের রাতের ঘুম। আসল নাম মামা ভাগ্নে, কিন্তু এলাকার ঘরে ঘরে স্কুল শিক্ষক থাকায় মুখে মুখে সেই নাম বদলে হয়ে গিয়েছিল মাস্টারপাড়া। আদালতের এক নির্দেশে সেই মাস্টারপাড়া আজ স্তব্ধ। চাকরি গেছে এখানকার 30 থেকে 35 জনের। তার মধ্যে আছেন বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতির মেয়েও। অভিযোগ, নিয়োগ দুর্নীতির মিডলম্যান চন্দন মণ্ডলকে লক্ষ লক্ষ টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন এরা। গত বছর ফেব্রুয়ারিতে চন্দনকে গ্রেফতার করে সিবিআই। যে সরকারের জন্য যে ভুলটা হলো, যে সাধারণ ছেলেপেলেগুলো যে সাফারার হলো, তাদের বাড়িতে খাওয়া নেই। তাদের মানে পুরো গ্রামে দেখা যাচ্ছে যে পুরো শ্মশান পরিবেশ, পুরো নিস্তব্ধ একদম। চন্দনের কাছে টাকা দিয়ে তার বিনিময়ে চাকরি পেয়েছে। এখানে পঞ্চায়েত সমিতির যে সভানেত্রী, তার নিজের মেয়ে রয়েছে। তৎকালীন সিপিএমের যে প্রধান ছিল, তার নিজের ছেলে রয়েছে। বিজেপির অভিযোগ ও রাজনীতি, আর বিশেষ করে এখন ভোটের সময় ওসব ভিত্তিহীন অভিযোগ। আমার মেয়ে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে, আর বিজেপিরই তো অনেক ছেলে মেয়ে চাকরি পেয়েছে, তার এরাই প্রশ্ন করে কি করে। কেউ জমি বেচে, কেউ ধার করে চন্দনের হাতে টাকা তুলে দিয়েছিল বলে স্থানীয়দের দাবি। জমি চাকরি দুই খুইয়েই সেই সব পরিবার আজ দিশেহারা। একটা ছেলে বেকার ছেলে, আমার মাঠে 5 বিঘে জমি রয়েছে। 1 বিঘে জমি কি 2 বিঘে জমি বিক্রি করে যদি ছেলেটা চাকরি পায়, তাহলে যে কোনো পরিবারে সেইভাবে টাকা সংগ্রহ করেছে। কিন্তু এখন যেটা সংকট, মাঠে তারা জমি নেই, হয়তো অল্প কিছু আছে, ছেলে ক্ষমতা চাকরিচ্যুত হয়ে গেল, তার তো একটা বিশাল সমস্যার মধ্যেই পড়বে ওই পরিবারগুলো। চাকরি সব জমি বিক্রি করেছে, মাঠের জমি বিক্রি করে 8 লাখ 10 লাখ করে টাকা দিয়েছে। তাদের এখন কি দুর্দশা। আমাদের গ্রামে একটা ছেলে বাড়ি টাড়ি ফেলে ধুয়ে দৌড় মেরেছে, তার ফ্যামিলি শেষ। টাকা ফেরত বলছে এখন সেটা সরকারের ব্যাপার, কোর্ট যা ডিসিশন করবে। কোর্ট আমার আপনার না, কোর্ট যে ডিসিশন যেটা করবে সেই কোর্ট মানতেই হবে। কোর্টের বিরুদ্ধে কেউ নাই, সে প্রধানমন্ত্রী হোক মুখ্যমন্ত্রী হোক। মমতা বন্দ্যোপাধ্যায় চাকরিহারাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য মধ্যশিক্ষা পর্ষদ। কিন্তু শেষ পর্যন্ত তাদের কতটা সুরাহা হবে, কিভাবে সুদসহ বেতনের টাকা শোধ করবেন তা ভেবে কুল পাচ্ছেন না চাকরিহারারা।
দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা। এমনিতেই রাজ্যের সরকারি স্কুলগুলোর অবস্থা নিয়ে প্রশ্নের শেষ নেই। দিন দিন সেখানে পড়ুয়ার সংখ্যা কমছে সরকারি স্কুলগুলোতে, তার উপরেই ধাক্কা। ছোট ছোট ছেলেমেয়েগুলোর ভবিষ্যৎ কোথায় দাঁড়িয়ে বুঝতে পারছেন? অবস্থা আরো ভালো করে বুঝতে হলে আসুন মুর্শিদাবাদের ফারাক্কায় যাই। হাহাকার কোন পর্যায়ে দাঁড়িয়েছে সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ফারাক্কার অর্জুনপুর হাই স্কুল। আদালতের রায় 2016 সালের গোটা প্যানেলটাই বাতিল হয়ে গেছে। যোগ্য শিক্ষক শিক্ষিকারা প্রতিবাদে রাস্তায় নেমেছেন। যারা দুর্নীতি করেছেন তাদের দায় যোগ্যরা কেন নেবেন, প্রশ্ন ওঠা স্বাভাবিক। কিন্তু বিষবৃক্ষ যেভাবে শিক্ষার জমিটাকে নষ্ট করেছে, তাতে কি শুধু যোগ্য শিক্ষক শিক্ষিকারাই বিপাকে পড়েছেন? না, প্রবল সমস্যায় পড়েছেন আমার আপনার বাড়ির ছেলে মেয়েরাও। তাদের লেখাপড়া শিখে ওঠার জোগাড়। ফারাক্কার অর্জুনপুর হাই স্কুল। স্কুলে পড়ুয়ার সংখ্যা প্রায় 10,000। শিক্ষক ও শিক্ষিকা ছিলেন 60 জন। সোমবার আদালতের রায়ের পর 36 জন শিক্ষক শিক্ষিকা চাকরি হারালেন। 24 জন শিক্ষক নিয়ে এবার কিভাবে চলবে স্কুল? উত্তর হাতড়াচ্ছেন সবাই। গ্রামীণ এলাকা হিসাবে আমাদের স্কুলে প্রচুর পরিমাণে ক্ষতি হবে। মানে বাচ্চারা তো অনেকে হয়তো বেসরকারি স্কুলে পড়াতে পারছে না, এই স্কুলে ভর্তি হচ্ছে, স্কুল আসছে, যদি টিচার না থাকে তাহলে নিশ্চয়ই মানে লোকালের ক্ষতি হবে। 1.5 বছর 2 বছর ধরে একটার পর একটা কাগজ চা হচ্ছে, নেওয়া হচ্ছে, নেওয়ার পরে কি লাস্টে এটাই হলো যে 100% সম্পূর্ণ অপরাধী। এবং বারবার করে বলা হচ্ছিল একটাই কথা, একজনকে দোষী নিরপরাধ যে থাকে সে শাস্তি পাবে না। তো এটা কী শাস্তি দেওয়া হচ্ছে? এটা কোন আইনের ভিত্তিতে এটা শাস্তি দেওয়া হচ্ছে? শিক্ষা ব্যবস্থাটাই সংকটের দিকে চলে যাবে। ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলোর ভুল কোথায়? তাদের পরিবারের ভুল কোথায়? গ্রামীণ এলাকা, বেসরকারি স্কুলে ছেলে মেয়েদের লেখাপড়া করানোর কোনো সুযোগ নেই বাবা মায়ের সামনে, সামর্থ্যও নেই। কিন্তু 24 জন শিক্ষক দিয়ে 10,000 পড়ুয়ার ক্লাস নেওয়াও তো অসম্ভব। কি হবে এবার? সে উত্তর কারও কাছে নেই। আদালতের রায়ের বিরুদ্ধে যোগ্য শিক্ষক শিক্ষিকারা আবার আদালতের দ্বারস্থ হচ্ছেন। আইন তাদের সেই অধিকারও দিয়েছে। জেলায় জেলায় সেই ছবি দেখা যাচ্ছে। এসএসসি জানিয়েছে তারাও আদালতে যাবে। অযোগ্যদের দায় যেন যোগ্যদের নিতে না হয়, সেই দিক দেখবে তারা। আমরা মানে সুপ্রিম কোর্টে যাব এরকম একটা প্রাথমিক চিন্তাভাবনা করেছি। 24,000 যে চাকরি, তার মধ্যে 5,000 মতন সিবিআই রিপোর্ট অনুসারে, এবং আমরাও যে তথ্য যেটুকু দিতে পেরেছি দুটো একত্র করে, যে 5,000 মতন সন্দেহজনক যে চাকরি, তার ভিত্তিতে বাকি 19,000 বাতিল হলো। এটা স্বাভাবিকভাবে আমাদের কাছে মনে হয়েছে যে অত্যন্ত কঠোর রায়। কিন্তু এসএসসি এই জবাবটা দিতে পারবে কেন দুর্নীতি হলো? এসএসসি জবাব দিতে পারবে কেন এসএমএসে নিয়োগ হয়েছিল? এসএসসি এই উত্তরটা দিতে পারবে কেন প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরও কিছু লোককে চাকরি পাইয়ে দেওয়া হয়েছিল? এসএসসি উত্তর দিতে পারবে কেন ওএমআর শিটে শূন্য পাওয়া ব্যক্তি চাকরি পেল? সে উত্তর দিতে গিয়ে ঢোক গিলবে তারা। কিছু দুর্নীতিবাজের জন্য যোগ্য শিক্ষক শিক্ষিকারা ভুগছে পড়ুয়ারা। আদালত বারবার বলেছে কারা যোগ্য, কারা রেশিও মেনটেন করে ইন্টারভিউ লিস্টে আসতে পারত। কেউ তৈরি করে দিয়েছে যে হ্যাঁ এই ব্ল্যাঙ্ক ওএমআর শিটের মাধ্যমে এতজন বেনিফিশিয়ারি, অতএব এই ব্ল্যাঙ্ক ওএমআর শিটের এতজন বেনিফিশিয়ারিকে বাদ দিয়ে এই ইন্টারভিউ লিস্ট হতে পারত। কোনোদিন এসএসসি এসে বলেছেন? কোনোদিন এসে বোর্ড বলেছেন, স্টেট বলেছেন? বলেননি। আদালত বারবার চেয়েছে কিন্তু বলেননি। এই যাদের উপর দায়িত্ব ন্যস্ত ছিল তারাই তো কোর্টকে স্যাটিসফাই করতে পারেননি যে নিয়োগের পিছনে ন্যায্যতা রয়েছে, যুক্তি রয়েছে এবং আইন মেনে নিয়োগ হয়েছে।